দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে কার্যকর দেখতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। মন্তব্য করেন, মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধুই কাগজে সীমাবদ্ধ। পিটিআইকে প্রধান উপদেষ্টা জানান, এ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার কথা হতে পারে নরেন্দ্র মোদীর সঙ্গে। সাক্ষাৎকারে তিস্তা ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, দু দেশের মধ্যে পানি বন্টন সমস্যার সমাধান অবশ্যই আন্তর্জাতিক নিয়ম মেনেই হতে হবে। 2023 সালে চরম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নির্মূলে বাংলাদেশের অগ্রগতি সামান্য। মার্কিন শ্রম অধিদপ্তরের শিশুশ্রম বিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়, শিল্প কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে শিশুশ্রম আইন লঙ্ঘনের 3,459টি ঘটনা শনাক্ত হয়েছে। তবে নিয়মিত পরিদর্শনের অভাবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে শিশুশ্রম আইনের লঙ্ঘন ও অপব্যবহারের বিষয়গুলো ঠিকভাবে উঠে আসে না। প্রতিবেদনে ভারতে পাচারকালে 75 শিশুকে রক্ষার বিষয়ও উল্লেখ করা হয়। নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে, ততই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী 10 সেপ্টেম্বর সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প ও কামলা হ্যারিস। এতে কমলাকে ধরাশায়ী করার জোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। পেনসিলভেনিয়ায় পাল্টা প্রচারণা চালাচ্ছেন কামলা হ্যারিসও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আগামী 10 সেপ্টেম্বর রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সাথে মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এবিসির আয়োজনে ফিলাডেলফিয়ায় হতে চায় বিতর্ককে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন দুই প্রার্থী। একে অপরের বিরুদ্ধে ছুটছেন সমালোচনার তীর। এরই মধ্যে পেনসিলভানিয়ায় পৌঁছেছেন কমলা হ্যারিস। 5 দিন অবস্থান করে সেখান থেকে সারবেন বিতর্কের সব প্রস্তুতি। নানা আপত্তির পর মেনে নিয়েছেন বিতর্কের নিয়ম কানুনও। কমলার সাথে বিতর্কের পাল্টা প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্পও। নিজ প্রচার দল ও ঘনিষ্ঠ মহলের সাথে কয়েক দফা করেছেন আলোচনা। গতকাল লাস ভেগাসে রিপাবলিকান জিউইশ কোয়ালিশনের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে প্রচারণা চালান তিনি। এর আগে পেনসিলভানিয়ায় হ্যারিসবার্গে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। নিউ ইয়র্কে ইকোনমিক ক্লাবেও উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে পেনসিলভানিয়া ও জর্জিয়ার মতো কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। কেননা এসব অঙ্গরাজ্যে কোনো প্রার্থী সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে নেই। মিলা খন্দকার, চ্যানেল 24। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার অভিযোগে উত্তপ্ত রুশ মার্কিন সম্পর্ক। রাশিয়ার গণমাধ্যম আরটি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আগে থেকেই দুই দেশের মধ্যে চলছিল টানাপোড়েন। এবার মার্কিন নির্বাচনে গোপন হস্তক্ষেপের অভিযোগ মিলেছে পুতিনের বিরুদ্ধে। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জরিপে পিছিয়ে ছিল ডোনাল্ড ট্রাম্প। এরপরও জয় পেয়ে সদর্পে মসনদে বসেন তিনি। পশ্চিমা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের দাবি, সেবার ট্রাম্পের জয়ে নেপথ্যে ভূমিকা রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক 8 বছর পর 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 মাস আগে সেই পুতিনই নিলেন ইউটার্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ট্রাম্পের নীতি রুশ বিরোধী, তাই এবারে শুরু থেকেই ছিলেন বাইডেনের পক্ষে। বাইডেন শেষ মুহূর্তে সরে যাওয়ায় তিনি চান প্রেসিডেন্ট পদে জয় পাক কমলা হ্যারিস। ট্রাম্পের আগে কোনো মার্কিন প্রেসিডেন্টই রাশিয়ার উপর এতটা নিষেধাজ্ঞা প্রয়োগ করেনি। সে তুলনায় বাইডেনের কার্যক্রম আগে থেকেই আঁচ করা সহজ। এছাড়া হ্যারিস এসব করা থেকে বিরত থাকবে বলে আমাদের বিশ্বাস। সর্বোপরি আমেরিকানরা কাকে তাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করবে, এটি সম্পূর্ণ তাদের ইচ্ছে। আমরা তাদের পছন্দকে সবসময় স্বাগত জানাবো। তবে একদিকে যখন পুতিনের মুখে যুক্তরাষ্ট্রকে নিয়ে মিষ্টি কথা শোনা যাচ্ছে, তখনও শীতল যুদ্ধের আঁচ ধরে রেখেছে ওয়াশিংটন। আঙ্কেল স্যামের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বানচাল করতে ফের হস্তক্ষেপ চালাচ্ছে রাশিয়া। মার্কিন ট্রেজারি বলছে, এ উদ্দেশ্যে টেনেসির একটি প্রতিষ্ঠানকে $10 মিলিয়ন ঘুষ দেয় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি। শর্ত ছিল নভেম্বরে নির্বাচন নিয়ে মস্কোর নানা মতবাদ ভিডিও আকারে প্রচার করবে তারা।
রাশিয়ার এই অযাচিত হস্তক্ষেপের অভিযোগে একদিন আগেই আরটি সম্প্রচার নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা দেয়া হয় সংবাদ মাধ্যমটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান সহ অন্তত 10 জনকে। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিভেদ তৈরিতে ষড়যন্ত্র করছে রাশিয়া। যদিও এই অভিযোগ উড়িয়ে দেয় আরটি। বিচার বিভাগের স্পষ্ট বার্তা হলো, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতি যে কোনো কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। মার্কিন নির্বাচন ও গণতন্ত্রের উপর যারাই হস্তক্ষেপ করতে আসবে, কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্বদের ওপরে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মার্কিন নির্বাচনে আন্তর্জাতিক মিডিয়াগুলোর ভিন্ন মতকে দমন করার জন্য ওয়াশিংটনের অসাধু পরিকল্পনার অংশ এটি। মোর্শেদ শোভন, চ্যানেল 24। স্বাগত আরেকবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওরাল নিউজ টুডে। প্রবল বৃষ্টি ও বন্যায় পানিবন্দী ইতালির উত্তরাঞ্চলের কয়েকটি শহর, এতে নিখোঁজ রয়েছেন একজন। বন্যা পরিস্থিতিতে নাকাল দুর্গত অঞ্চলগুলোর জনজীবন। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে ভেস্তে গেছে পাইডমন্ট অঞ্চলের অন্তত 2টি সেতু। এতে আটকা পড়েছে 2 গ্রামের অর্ধশতাধিক মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে অঞ্চলটির মূল মহাসড়ক। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন অসংখ্য মানুষ। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার রেল যোগাযোগ। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। কেনিয়ার একটি স্কুল ছাত্রাবাসে আগুন লেগে অন্তত 17 শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে 14 জন, নিখোঁজ 70 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার নয়রি কাউন্টিতে এই দুর্ঘটনা হয়। আহতদের উদ্ধারে দমকল বাহিনীর সাথে কাজ করছে স্থানীয় বাসিন্দারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা। ছাত্রাবাসটিতে অন্তত 150 শিক্ষার্থীর থাকার ব্যবস্থা ছিল। আগুন লাগার কারণ সুস্পষ্টভাবে জানা যায়নি। দুর্ঘটনায় শোক জানিয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গেল কয়েকদিন ধরেই হামলার জোর বেড়েছে নাবলুস, তুলকারেম সহ বিভিন্ন এলাকায়। তবে জেনিনে টানা 10 দিন অভিযান শেষে সেনা সরিয়ে এনেছে ইসরায়েল। লক্ষ্যে পৌঁছাতে পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার আহ্বান দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রীর। অভিযানের অজুহাতে পশ্চিম তীরে একের পর এক শহরে চলছে দখলদারদের আগ্রাসন। তুবাস, তুলকারেম, দেই দিবোয়ান শহরে নতুন করে জ্বালিয়ে দেয়া হয়েছে বহু ঘরবাড়ি। বোমা হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে একাধিক স্থাপনা। নতুন করে লাঞ্ছিত আর আটক করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। গেল 10 দিন টানা আগ্রাসনের পর জেনিন থেকে সেনা সরিয়ে নিয়েছে দখলদাররা। নির্দিষ্ট সময় হত্যা করা হয়েছে কমপক্ষে 12 ফিলিস্তিনিকে। আইডিএফের দাবি, সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল নিহতরা। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে 30 জনকে। প্রায় সপ্তাহখানেক পর শহরে ফিরে ঘরবাড়ি আর স্থাপনাগুলোর ধ্বংসাবশেষ দেখে হতবাক বাসিন্দারা। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোও। দখলদাররা আমাদের ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। কাপুরুষের মতো ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেছে তারা। আশ্রয় কেন্দ্রগুলোকে পুরো ধ্বংস করে দিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। গাজা যুদ্ধের লক্ষ্যের মধ্যে পশ্চিম তীরকেও অন্তর্ভুক্ত করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামান বেন গভির। অঞ্চলটিকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান তিনি। হামলা হয়েছে গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকাতেও। জয়তুনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। হামলা হয়েছে খান ইউনুস আর রাফার একাধিক অঞ্চলেও। এদিকে কফিন নিয়ে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ করেছেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের স্বজনরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির কাছে থাকা এক জিম্মির মৃত্যুর পর এই বিক্ষোভ হয়। রাফার সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর গেল কয়েকদিন ধরেই সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এ ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।